হ্যালো, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমরা ক্লাস 11 সংকল্প ব্যাচ সেমিস্টার 1 এর জন্য কোর্স চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। সেল যে চ্যাপ্টারটা রয়েছে কোর্স, এই কোর্স চ্যাপ্টারটা শুরু করছি আর এটা লেকচার নাম্বার 16। এর আগে আমরা দুটো চ্যাপ্টার পুরো কমপ্লিট করেছি এবং একটা পরীক্ষা কমপ্লিট করেছি। মক টেস্ট ফ্রি অফ কস্ট এই চ্যানেলে রয়েছে পুরোটা। তো যারা দিতে চাস পরীক্ষাটা দিয়ে দিতে পারিস আর আগের ভিডিওগুলো দেখে নিতে পারিস। তো যাই হোক, এই ভিডিওটা আমাদের লাইভে হওয়ার কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল ইস্যুস এর জন্য আমরা লাইভ করতে পারিনি। লাইভটা মাঝপথে শেষ করে দিতে হয়েছে। যাই হোক, তো এখানে আমরা রেকর্ডিং এ আমরা পুরো ক্লাসটা করতে চলেছি। তো লেটস স্টার্ট। যারা এখনো ইনস্টাগ্রামে আমাদের ফলো করেছেন তারা এখানে ফলো করতে পারিস। রেস অনলাইন ওয়াইটি ইনস্টাগ্রাম চ্যানেলের নাম, ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাস, রেস অনলাইন 912। এই টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে, এই টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই জয়েন করে যাস। এই যে লেকচারটা, আজকের লেকচারটা, এই লেকচারটা সহ বাকি সমস্ত লেকচারের পিডিএফ গুলো এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। তো সেই জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাস। আর লেটস স্টার্ট দ্য ক্লাস। যারা এখনো সাবস্ক্রাইব করেছিস তাদের জন্য একবার বলছি যে চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে নিবি। আর মোস্ট ইম্পর্টেন্টলি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবি। কারণ এই এই চ্যানেলটা একেবারেই নতুন চ্যানেল, তোদের অনেকেই জানে না এখনো। তো তাদেরকে জানানোটার দায়িত্বটা কিন্তু এখন তোদেরই। আমরা তো সবাইকে জানাতে পারবো না, তোদেরকেই জানাতে হবে। তো সেই জন্য সবাইকে একটু জানিয়ে দিস। তো আজকের টপিক ফার্স্ট হচ্ছে কোষ। যে চ্যাপ্টারটা রয়েছে এটা ফার্স্ট টপিক, সেল থিওরি অ্যান্ড সেল অ্যাজ দ্য বেসিক অফ ইউনিট। আমরা ছোটবেলা থেকে কোর্স পড়ে আসছি, সেই ক্লাস 7 থেকে শুরু করেছি। 7, 8, 9, 10, 11 সমস্ত ক্লাসে কিছু কিছু সেলের কিছু কিছু টুকরো টুকরো অংশ ছিল। সেই সমস্ত বিষয়গুলোকে আমরা এখানে মোটামুটি সব থেকে ভালো পর্যন্ত, এখনো পর্যন্ত যত যা আমরা জেনেছি সেলের বিষয়ে, সব থেকে বেশি বিষয় জানবো আমরা এই 11 এ। তো সেই জন্য প্রথম এখানে তত্ত্ব যেটা রয়েছে সেটা হচ্ছে সেল থিওরি, কোষ তত্ত্ব। কোষ জিনিসটা কি এবং কোষের অস্তিত্ব সম্পর্কে যে কিছু তত্ত্ব দেওয়া রয়েছে, থিওরি দেওয়া রয়েছে, সেই থিওরির বিষয়ে আমরা এখানে পড়বো এবং তার সঙ্গে আমরা পড়বো সেল অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। কোষ হচ্ছে জীবনের একক, সেই এককটা কিভাবে হচ্ছে এবং তার সঙ্গে সেই প্রত্যেকটা কোষের কি কি বৈশিষ্ট্য থাকে, কোষের মধ্যে কি থাকে, সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখব। তো লেটস সি দ্য সিলেবাস ওয়ান্স। আমরা যদি সিলেবাসটা দেখি, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সিলেবাস। তো এই সিলেবাসে প্রথমেই রয়েছে সেল থিওরি, কোষ তত্ত্ব এবং তার সঙ্গে সেল অ্যাজ দ্য বেসিক ইউনিট অফ লাইফ। তারপর রয়েছে স্ট্রাকচার অফ প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস। আমরা পড়েছি, আমরা জেনেছি যে পৃথিবীতে যত যা কোষ আছে সেই সমস্ত কোষগুলো হয় প্রোক্যারিওটিক হয় কিংবা ইউক্যারিওটিক হয়। তো সেই সমস্ত প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ কেমন দেখতে হয়, তাদের কি গঠন, তাদের স্ট্রাকচার, তারা কিরকম ভাবে একের থেকে অপর আলাদা, তো সেই সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখবো। তার সঙ্গে দেখবো আমরা প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেল। আমরা এটাও জেনেছি যে সমস্ত ইউক্যারিওটিক সেল যারা রয়েছে, এই ইউক্যারিওটিক সেলগুলো হয় প্ল্যান্ট সেল হয়, হয় উদ্ভিদ কোষ হয় কিংবা প্রাণী কোষ হয়। আরো একটা থাকে যেটা হচ্ছে ফানজাই, ছত্রাক কোষ। তাদেরও মোটামুটি বৈশিষ্ট্য উদ্ভিদ এবং প্রাণীর সঙ্গে মিলেমিশে একটা বৈশিষ্ট্য তৈরি হয়। তো আমরা মেনলি প্ল্যান্ট সেল এবং অ্যানিমাল সেলের কি কি বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে কি ডিফারেন্স, সেই সমস্ত বিষয়গুলো এখানে দেখবো। তারপর দেখবো কোষের মধ্যে কি থাকে, কোষ কি দিয়ে তৈরি। কোষ বেশ কিছু কোষ অঙ্গাণু দিয়ে তৈরি, কোষের বেশ কিছু পর্দা, সেল ওয়াল, সেল মেমব্রেন, সেল এনভেলাপ, এই সমস্ত জিনিস দিয়ে তৈরি। তো সেইগুলো কেমন দেখতে হয়, সেইগুলোর কি কাজ, সেল এনভেলাপ, সেল মেমব্রেন, সেল ওয়াল, এই এদের কি কাজ, এরা কেমন দেখতে হয়। তার সঙ্গে কোষের ভেতরে যারা থাকে, সেল অর্গানেলিস, তাদের স্ট্রাকচার এবং ফাংশন, তাদের কেমন গঠন এবং তাদের কি কাজ। এন্ডোমেমব্রেন সিস্টেম রয়েছে, এই এন্ডোমেমব্রেন সিস্টেমটা একেবারে নতুন একটা টার্ম তোদের কাছে। এন্ডোমেমব্রেন সিস্টেমের বিষয়ে জানবো, নিউক্লিয়াসের বিষয়ে জানবো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিষয়ে জানবো, গলগি বডিজের সম্পর্কে জানবো, লাইসোসোম সম্পর্কে জানবো, ভ্যাকুয়াল সম্পর্কে জানবো, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, প্লাস্টিড, মাইক্রোবডি, সাইটোস্কেলিটন, সিলিয়া, ফ্ল্যাজেলা, সেন্ট্রিওল, এদের সবার বিষয়ে জানবো। আর মেনলি কি জানবো, আল্ট্রা স্ট্রাকচার, নট অনলি স্ট্রাকচার বাট আল্ট্রা স্ট্রাকচার। আল্ট্রা স্ট্রাকচার মানে এই সমস্ত অঙ্গাণুগুলো, কোষই আমরা খালি চোখে দেখতে পাই না, কোষ দেখতে গেলে মাইক্রোস্কোপ দেখতে হয়। এবার মাইক্রোস্কোপে তো আমরা তার কোষের ভেতরে যে ছোট্ট ছোট্ট কোষ অঙ্গাণুগুলো রয়েছে তাদের তো আমরা নর্মালি দেখতে পারবো না। তো সেই তাদের দেখার জন্য আমরা ইউজ করি স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ মেনলি এবং ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ।
বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে আমরা যে স্ট্রাকচার গুলো, যে গঠনগুলো দেখতে পারবো, সেইগুলোকে আমরা বলছি আল্ট্রা স্ট্রাকচার। তাদেরকে আমরা বলছি আল্ট্রা স্ট্রাকচার। আর তাদের সঙ্গে তাদের কাজ, তাদের কি কাজ সেই সব বিষয়েও আমরা দেখবো। ওপরে যেটা ইংলিশে লেখা আছে সেটা নিচে বাংলায় লেখা আছে, একই জিনিস, আর রিপিট করছি না। তাহলে প্রথমে আমরা চলে যাই আমাদের একেবারে লেকচারে। তো সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোষ কিভাবে তৈরি হয়েছে। তো কোষ তৈরির আগে তৈরি হয়েছে আমাদের পৃথিবী। আমরা এটা ছোটবেলায় পড়েছি যে আজ থেকে 4.6 বিলিয়ন ইয়ার এগো, 4.6 বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী তৈরি হয়েছে সূর্য থেকে, বা সূর্যই জানি আমরা যে সূর্য একটা নক্ষত্র, সেই নক্ষত্র থেকে পৃথিবী একটা পিণ্ড ছেড়ে এসে আর একটা নিজস্ব স্ট্রাকচার তৈরি করেছে। আস্তে আস্তে ঠান্ডা হয়েছে জ্বলন্ত গোলার থেকে, আস্তে আস্তে ঠান্ডা হয়েছে এবং ঠান্ডা হয়ে তারপর বাকি সমস্ত প্রাণের সৃষ্টি হয়েছে। যেখানে আমরা জানি যে প্রথম 3.5 বিলিয়ন ইয়ার আগে ফার্স্ট সেল তৈরি হয়েছে হট ডাইলুট স্যুপের মধ্যে। হট ডাইলুট স্যুপ, গরম তরল ঝোল, এই হট ডাইলুট স্যুপের মধ্যে প্রথম কোষ তৈরি হয়েছে। আর যে কোষগুলো তৈরি হয়েছে তারা হচ্ছে কেমো হেটারোট্রপিক, তারা হচ্ছে কেমো হেটারোট্রপিক। আর অবশ্যই অবশ্যই এই প্রথম যে কোষগুলো তৈরি হয়েছে তারা সবাই হচ্ছে প্রোক্যারিওটিক, তারা সবাই হচ্ছে প্রোক্যারিওটিক। তারপর 1.8 বিলিয়ন ইয়ার এগোতে আমরা যখন দেখব, তখন দেখব প্রথম ফটোসিনথেটিক অর্গানিজম তৈরি হয়েছে। প্রথম কিছু অর্গানিজম, প্রথম কিছু জীব যারা ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ করতে পারছে। এবং তারা কারা? তারা হচ্ছে মেনলি নীলাভ সবুজ শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি, বিজিএ, ব্লু গ্রিন অ্যালগি, নীলাভ সবুজ শৈবাল, বা এগুলোকে আমরা আবার আরেকটা নাম দিই যেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। এবং তারপর 1.5 বিলিয়ন ইয়ার এগো, 1.5 বিলিয়ন বছর আগে প্রথম ইউক্যারিওটিক কোষ তৈরি হয়েছে। এদেরকে আমরা এককোষী ইউক্যারিওটিক কোষ ছিল, এদেরকে আমরা প্রোটিস্টা বলছিলাম। তারপর আস্তে আস্তে বাকি সমস্ত প্রাণীরা তৈরি হয়েছে, অ্যানিমাল, ফাঞ্জাই, উদ্ভিদ সমস্ত ভাই তৈরি হয়েছে। তো আমরা যদি সেলের প্রথম উৎপত্তির গল্প দেখি তাহলে সেটা আমরা দেখব প্রথম প্রোক্যারিওটিক কোষ তৈরি হয়েছে 3.5 বিলিয়ন বছর আগে, এবং প্রথম ইউক্যারিওটিক কোষ তৈরি হয়েছে 1.5 বিলিয়ন বছর আগে। তাহলে এরপর যদি আমরা কোষের ইতিহাস সম্পর্কে দেখি, মানে কোষ কিভাবে আমরা জানতে পারলাম যে কোষ আছে, কোষের অবস্থান কিরকম, কোষের সম্পর্কে আমরা প্রথম জানি কখন, সেই সব বিষয়ের ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো, আমরা মোটামুটি একটু আধটু সবাই এটা জানিও, যে 1665 সালে প্রথম রবার্ট হুক প্রথম কোষ দেখেছিলেন। প্রথম কোষ দেখেছিলেন কোথায়? প্রথম প্ল্যান্ট সেল দেখেছিলেন, এবং সেটা ছিল ডেড। প্রথম কর্কের মধ্যে, যে কর্কের ছিপি, কাঁচের শিশিতে, কাঁচের বোতলের মধ্যে যে আমরা কর্কের ছিপি ইউজ করি, করতাম, এখনো অনেক জায়গাতে হয়, তো সেই কর্কটা কেটে তিনি বেশ কিছু হেক্সাগোনাল স্ট্রাকচার দেখেছিলেন, বেশ কিছু হেক্সাগোনাল স্ট্রাকচার দেখেছিলেন, এবং এই ধরনের স্ট্রাকচার গুলোকে তিনি নাম দিয়েছিলেন কোষ। এবং যেহেতু এটা এক ধরনের কাঠ থেকে, একটা গাছ থেকে তৈরি হয়েছিল, তার মানে তিনি অবশ্যই এটা বলতেই পারেন যে সমস্ত গাছটা এই ধরনের হেক্সাগোনাল কিছু স্ট্রাকচার দিয়ে তৈরি। আর সেটাকেই তিনি নাম দিয়েছিলেন কোষ, এবং সেখান থেকে প্রথম ডেড সেল আবিষ্কার হয়। পরবর্তীকালে পরবর্তীকালে অ্যান্টনি ভন লিউয়েনহক নামে একজন বিজ্ঞানী, বা একজন ফিলোসোফার বলা যেতে পারে, তাদের বিজ্ঞানীর থেকে ফিলোসোফার বলাটা অনেক বেটার। তো অ্যান্টনি ভন লিউয়েনহক প্রথম দেখেন লিভিং সেল, প্রথম লিভিং সেল, এবং এই প্রথম যে লিভিং সেলগুলো তিনি দেখেছিলেন এইগুলোর নাম তিনি দিয়েছিলেন অ্যানিমাল কিউল। এই লিভিং সেলগুলোর নাম দিয়েছিলেন অ্যানিমাল কিউল, ঠিক? তো এই অ্যান্টনি ভন লিউয়েনহকের কোষ দেখার একটা গল্প রয়েছে, যে অ্যান্টনি ভন লিউয়েনহক ছিলেন মেনলি ব্যবসায়ী। তো তিনি ব্যবসা করতেন জাহাজে করে, জাহাজে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় যেয়ে, এক দেশ থেকে আরেক দেশ গিয়ে ব্যবসা করতেন। তো তার শখ ছিল এই কাঁচের মাইক্রোস্কোপে করে জিনিসপত্র দেখার, বেশ কিছু ছোট জিনিসকে বড় করে দেখার ইচ্ছে ছিল, শখ ছিল। তো সেই জন্য তিনি নিজের মতো করে একটা মাইক্রোস্কোপ আবিষ্কারও করেছিলেন, এবং সেই মাইক্রোস্কোপে তিনি দেখতেন জিনিসপত্র, যা পেতেন সামনে তাই দেখতেন। এবার জাহাজে এক জায়গার থেকে আরেক জায়গায়, এক দেশ থেকে আরেক দেশ যাওয়া মানে
মাসের পর মাস, দিনের পর দিন, অনেক দিন ধরে যেতে হয়। পুরো একটা বোর একটা সিচুয়েশন। তো সেই সময় তিনি জাহাজের ডেকে যে জল পড়ে থাকতো, যে পচা জল, কাঠের মধ্যে জল পড়ে আছে কাঠের জাহাজে, সেই জলগুলোকে একদিন দেখতে শুরু করলেন হঠাৎ করে। তো হঠাৎ করে সেই জলটা যখন মাইক্রোস্কোপের নিচে দেখলেন, তখন দেখছেন সেই জলের মধ্যে কিছু ছোট্ট ছোট্ট পোকার মতো জিনিস ঘুরে বেড়াচ্ছে। সেটা তিনি আবার খালি চোখে দেখতে পাচ্ছেন না। তখন তিনি বললেন যে কিছু ছোট্ট ছোট্ট অণুজীব রয়েছে। সেই অণুজীবগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওই মাইক্রোস্কোপের নিচে। তখন তাদের নাম দেওয়া হলো অ্যানিমাল কিউল। তাদের নাম দেওয়া হলো অণুজীব বা অ্যানিমাল কিউল। এবং সেই সেই জিনিসটা তিনি যেটাই দেখতেন সেটাই তিনি তার ডায়েরিতে ছবি এঁকে রাখতেন, এবং পরবর্তীকালে যখন আমরা সেই ডায়েরি পাই তখন আবিষ্কার হয় যে আমরা মানে অ্যান্টনি ভন লেeuwenhoek প্রথম কোষ দেখেছিলেন। তারপর তারপর ১৬৭৬ থেকে একেবারে চলে যায় ১৮৪০-এ, ১৮৩৯-এ। ১৮৩৯-এ স্লেইডেন এবং সোয়ান, দুজন বিজ্ঞানী স্লেইডেন এবং সোয়ান, দুজন আলাদা আলাদা ভাবে একটা তত্ত্ব দিয়েছিলেন, যে তত্ত্বটাকে আমরা বলি সেল থিওরি। আর এইটাকেই বলা হচ্ছে ফার্স্ট সেল থিওরি। এই সেল থিওরিতে কি বলা হচ্ছে? এই সেল থিওরিতে বলা হচ্ছে সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লাইফ। মানে বলছে যে যেকোনো জীব, যেকোনো জীবন যে তৈরি হয়, তার স্ট্রাকচারাল ইউনিট, তার গঠনগত একক হচ্ছে কোষ। তার গঠনগত একক হচ্ছে কোষ। মানে যেকোনো জীব, আমি এই যে দাঁড়িয়ে আছি, তোরা যে দাঁড়িয়ে বসে বসে দেখছিস, দাঁড়িয়ে আছিস, তোদেরও আমারও প্রত্যেক জীবের পুরো শরীরটা তৈরি হচ্ছে কোষ দিয়ে, এবং এই গঠনগত একক হচ্ছে কোষ। এটা এটা বলছেন স্লেইডেন এবং সোয়ান ১৮৪০ সালে। তারপর ১৮৫৫ সালে আরেকজন আসেন, যার নাম হচ্ছে রুডল্ফ ভিউচাউ। এবং এই রুডল্ফ ভিউচাউ পরবর্তীকালে এক্সটেন্ডেড সেল থিওরি দিয়েছেন। এক্সটেন্ডেড সেল থিওরি মানে ওই কোষ তত্ত্ব যেটা আগে স্লেইডেন সোয়ান বলেছে যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল ইউনিট, সেটা তো আছেই, তার সঙ্গে আরেকটু কিছু বাড়ালেন, আরো কিছু বাড়ালেন। কি কি পয়েন্ট বাড়াচ্ছেন? দুটো পয়েন্ট বাড়িয়েছেন। একটা পয়েন্ট হচ্ছে সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য লাইফ। সেল মানে জীবন, কোষ হচ্ছে জীবনের গঠনগত একক তো বটেই, সঙ্গে কার্যগত একক। মানে প্রত্যেকটা আমাদের দেহের মধ্যে যে কাজগুলো হয়, সেই কাজগুলো কিন্তু কোষ দিয়েই তৈরি হয়, কোষই করে সেই কাজগুলো। আর আরেকটা কি পয়েন্ট বাড়ালেন, যেটা হচ্ছে যে কোনো কোষ তার পূর্ববর্তী কোষ থেকেই তৈরি হয়। যে কোনো কোষ তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়। যেটা তিনি যে টার্মটা দিয়েছিলেন, সে একটা আমাদের এই টার্মটা, এই ফ্রেজটা অনেক সময় আমাদের মনে রাখতে হয়। এই ফ্রেজটা দিয়ে অনেক সময় কোশ্চেন আছে, যেটা হচ্ছে ওমনিস সেলুলাই ই সেলুলা। এই যে এখানে লেখা রয়েছে ওমনিস সেলুলা ই সেলুলাই, ওমনি সেলুলা ই সেলুলাই। তো এই ওমনি সেলুলা ই সেলুলাই, এই ফ্রেজটার মানে হচ্ছে যে কোনো কোষ তার পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয়েছে। তো এই পয়েন্টগুলো তিনি বাড়াচ্ছেন। এবং তারপর একটা খুব খুব ইম্পর্টেন্ট কোষের একটা আবিষ্কার হয়েছে, যেটা হচ্ছে ১৯৭২ সালে, যে কোষের যে মেমব্রেন রয়েছে, সেল মেমব্রেন রয়েছে, কোষের বাইরের যে পর্দা রয়েছে, সেই পর্দাটা কি রকম, সেই পর্দাটা কি রকম সেটা প্রথম প্রপোজ করেন, প্রথম না সেটা পার্টিকুলারলি মানে সব থেকে ভালো একটা তত্ত্ব প্রপোজ করেন, যেটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আর সেটা প্রপোজ করেন সিঙ্গার অ্যান্ড নিকলসন। সেটা প্রপোজ করেন সিঙ্গার অ্যান্ড নিকলসন। এই রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট একটা রিসার্চ আমাদের সেলের বিষয়ে জানার জন্য। এবং অবশ্যই এটা এটা খুব মানে এতটাই ইম্পর্টেন্ট যে সেল কিভাবে কাজ করে সেটা কিন্তু সেলের বাইরের পর্দাটার উপরই নির্ভর করে। তো সেই জন্য সেল পর্দাটা, কোষ পর্দাটা কিরকম, সেল মেমব্রেনটা কিরকম, সেটা জানা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো সেই গঠনটা দেন আমাদের সিঙ্গার এবং নিকলসন ১৯৭২ সালে, এবং সেই মডেলটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এর আগেও কিছু তত্ত্ব ছিল, সেই মডেল নিয়ে হয়তো আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন কথা বলবো, আজকে নয়। নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কিছু টার্মস। এই টার্মস গুলো আমাদের অনেক সময় জানা দরকার, এবং কে আবিষ্কার করেছে সেইটা। যেমন প্রথম কোষ, এই যে কোষ নামটা কে প্রথম দিয়েছে? অবশ্যই এই নামটা দিয়েছে রবার্ট হুক। তারপর সেল মেমব্রেন টার্মটা কে দিয়েছে? সেল মেমব্রেন টার্মটা দিয়েছে নাগেলি। তারপর
বিভিন্ন আরো টার্ম রয়েছে, প্লাজমা লেমা রয়েছে, ওমনি সেলুলাই সেলুলার, যেটা বলা হচ্ছে অল লিভিং সেলস আর অ্যারাইজেস ফ্রম প্রি এক্সিস্টিং সেল, এটা বলেছে রুডলফ ভার্চাউ। তারপর সাইটোকাইনেসিস টার্মটা রয়েছে, ক্রোমোজোম টার্মটা রয়েছে, যেটা হচ্ছে ওয়ার্ল্ডেয়া দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক, অ্যানিমাল কিউ রয়েছে টার্মটা, যে টার্মটাকে আমরা আমাদের অ্যান্টনি ভন লিউয়েনহক দিয়েছে। সেই সমস্ত টার্মগুলো রয়েছে। নিউক্লিয়াস টার্মটা খুব ইম্পর্টেন্ট, যেটা দিয়েছে রবার্ট ব্রাউন। ঠিক, যেগুলো আমি মার্ক করছি সেইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজম টার্মটা খুব বেশি মনে না রাখলেও চলে, এটা দিয়েছে স্ট্রাসবার্গার, সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম। তো এই হচ্ছে কিছুগুলো টার্ম, এবং কে দিয়েছে, কত সালে দিয়েছে, সেইটা আমি লিখে রেখেছি। এটা পারলে একবার করে দেখে নিবি, ভালো করে মুখস্থ করার চেষ্টা করবি, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না হলে এটা ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট তাহলে আমরা একটু কোষ তত্ত্ব নিয়ে আলোচনা করি। আমরা একটু সেল থিওরি নিয়ে আলোচনা করি। কোষ তত্ত্ব, এই কোষ তত্ত্ব জিনিসটা কি? তো কোষ তত্ত্ব নিয়ে যদি আমরা আলোচনা করি, অবশ্যই প্রথম প্রথম কোষ তত্ত্ব যিনি দিয়েছিলেন, যারা দিয়েছিলেন, তারা হচ্ছে স্লেইডেন এবং সোয়ান। স্লেইডেন এবং সোয়ান জার্মান বিজ্ঞানী, একজন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী এবং আরেকজন জার্মান শারীরবিজ্ঞানী। তারা বলেছিলেন তারা বলেছিলেন যে সমস্ত জীব অত্যন্ত ক্ষুদ্র একক দ্বারা গঠিত এবং যাদের কোষ বলা হয়। সমস্ত জীব, আমাদের, আমরা, আমি, তুই, গরু, ছাগল, ভেড়া, তারা সবাই, প্রত্যেকটা জীব, উদ্ভিদ, সবাই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র একক দিয়ে গঠিত। আর সেই ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলো কে আমরা কোষ বলছি। সমস্ত, যেমন বাড়ি তৈরি হয় ইট দিয়ে, অনেকগুলো ইট পরপর সাজিয়ে, তেমনি আমাদের প্রত্যেকটা জীব দেহ তৈরি হয় প্রত্যেকটা কোষকে পরপর সাজিয়ে। এটাই হচ্ছে প্রথম কোষ তত্ত্ব। এটা হচ্ছে প্রথম কোষ তত্ত্ব। এবং পরবর্তীকালে কোষ তত্ত্ব আরেকটু উন্নত হয়, এবং পরবর্তীকালে আমাদের রুডলফ ভার্চাউ আসেন, এবং তিনি তখন বলেন যে সমস্ত কোষ, সমস্ত জীব এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, এটা যেমন ঠিক, এটা স্ট্রাকচারাল ইউনিট। একইভাবে তিনি বলেন যে সমস্ত কোষের গঠন এবং কাজ, গঠন তো আগে ছিল, গঠনের সঙ্গে কাজ এবং সংগঠনের মৌলিক স্তর হচ্ছে কোষ। কোষ হচ্ছে সংগঠনের, গঠনের এবং কাজের মৌলিক স্তর। এবং আরেকটা কথা তিনি সঙ্গে অ্যাড করেন, যেটা হচ্ছে সমস্ত কোষ পূর্ব বিদ্যমান জীবিত কোষ থেকে উৎপন্ন হয়। মানে প্রত্যেকটা কোষ তার আগের থাকা অন্য কোনো জীবিত কোষ থেকে তৈরি হয়েছে। এখানে একটা পয়েন্ট আমি এক্সট্রা করে লিখে দিয়েছি, যেটা হচ্ছে ভাইরাস হচ্ছে এটার ব্যতিক্রম। কারণ আমরা একটা কথা জানি যে ভাইরাসের নিজস্ব কোনো কোষ নেই। ভাইরাস হচ্ছে একটা অ্যাসেলুলার অর্গানিজম। সেই অ্যাসেলুলার অকোষীয় অর্গানিজম, জীব যেহেতু, সেই জন্য তার তো কোষ নেই। ভাইরাসের তো কোনো কোষই নেই, তাহলে যার কোষ নেই সে তো কোষ তত্ত্বের মধ্যে পড়বে না। তবু এটা যেহেতু আমাদের অনেক সময় মাইন্ড থেকে তোদের বেরিয়ে যেতে পারে, সেই জন্য আমি এক্সট্রা করে এখানে লিখে রেখেছি। তাহলে কোষ তত্ত্ব যদি তোকে জিজ্ঞেস করা হয়, কি বলবি? কোষ তত্ত্ব একটা হচ্ছে পূর্ববর্তী কোষ তত্ত্ব, যেটা হচ্ছে স্লেইডেন এবং সোয়ান দিয়েছে, এবং সেখানে বলা হচ্ছে সমস্ত জীবদেহ কোষ দিয়ে তৈরি, সমস্ত জীবদেহের গঠনগত একক হচ্ছে কোষ। আর সেকেন্ড হচ্ছে মডার্ন সেল থিওরি, মডার্ন সেল থিওরি বা আধুনিক কোষ তত্ত্ব, যেটা দিয়েছিলেন রুডলফ ভার্চাউ, এবং সেখানে আরো দুটো পয়েন্ট অ্যাড করেছেন, যেটা হচ্ছে কোষের গঠনগত সঙ্গে, জীবদেহের গঠনগত সঙ্গে কার্যগত একক হলো কোষ। আর আরেকটা জিনিস অ্যাড করেছেন, যেটা হচ্ছে প্রত্যেকটা কোষ তার পূর্ববর্তী কোনো কোষ থেকেই তৈরি হয়, পূর্ববর্তী কোনো জীবিত কোষ থেকে তৈরি হয়। ঠিক, এই হচ্ছে সেল থিওরির গল্প। বোঝা গেছে? যেখানে বোঝা যাবে না কমেন্টে জানাবি। লেকচার কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে, সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবি। আচ্ছা, নেক্সট আমি এখানে একটা স্লাইড রেখেছি। এই স্লাইডটার মধ্যে তোরা দেখতে পাচ্ছিস যে সমস্ত যে কোষগুলো রয়েছে এই সমস্ত কোষগুলোর সাইজ আর কম্পারিজন রাখা হয়েছে। যেটা হচ্ছে এইখানে দেখা হচ্ছে লিপিড। আমাদের কোষ পর্দা তৈরি হয় লিপিড দিয়ে। সেই লিপিড কিরকম, কতটা সাইজে হয়, সেটা দেখতে পাচ্ছিস 1 ন্যানোমিটারের কাছাকাছি। তারপর যদি ব্যাকটেরিয়ার কোষ দেখি, তাহলে সেটা দেখবো 1 মাইক্রোমিটারের কাছাকাছি। সিমিলারলি ব্যাকটেরিয়ার কোষ এবং মাইটোকন্ড্রিয়ার সাইজ কিন্তু সেম। যদিও আমরা পরবর্তীকালে পড়বো যে মাইটোকন্ড্রিয়া আসলে একটা আগে ব্যাকটেরিয়া ছিল। ভাইরাসের সাইজ এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা হচ্ছে অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেলের সাইজ। অ্যানিমাল সেল এবং প্ল্যান্ট সেল ব্যাকটেরিয়ার থেকে বেশ কিছুটা বড়। তারপর দেখানো হচ্ছে ফ্রগ এগ, মানে
একটা ব্যাঙের ডিম্বাণু, তারপর দেখানো হচ্ছে অস্ট্রিচ এগ, তারপর দেখানো হচ্ছে চিকেন এগ, আর তারপর দেখা হচ্ছে অ্যাডাল্ট হিউম্যান। এখানে 1 মিটার পর্যন্ত হতে পারে অ্যাডাল্ট হিউম্যান, এবং এই সমস্ত একটা সাইজের কম্পারিজন দেখানো হয়েছে। আর তার সঙ্গে নিচে দেখানো হচ্ছে যে এই যে মাইক্রোমিটার লিখে রেখেছি, এই যে মাইক্রোমিটার ন্যানোমিটার সব লিখে রেখেছি, সেইটা আসলে মিটারে হলে কত বড় হবে, সেটা হচ্ছে মিটারে হলে কত বড় হবে সেই সমস্ত বিষয়গুলো এখানটাতে রয়েছে। যে মাইক্রোমিটার, এখানে রয়েছে ন্যানোমিটার। ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁹, মাইক্রোমিটার হচ্ছে 10⁻⁶, তারপর পিকো হলে 10⁻⁻12। ঠিক। নেক্সট বিষয় যেটা, সেটা হচ্ছে বেসিক্স অফ সেল। এখানে আমরা দেখবো যে এক কোষ তো আমরা ছোটবেলা থেকে পড়ছি, যে কোষ একটা, কোষ পর্দা থাকে, কোষের বাইরে কিছু ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, এই সমস্ত বিষয়গুলো থাকে। আরো কিছু নতুন নতুন টার্ম আমাকে এইখানে জানতে হবে, আরো কিছু নতুন নতুন টার্ম আমাকে এখানে জানতে হবে। তো প্রথমত কোষ, কোষ মানে কাকে আমরা কোষ বলবো? কোষ আমরা কাকে বলবো? যদি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলি, যদি প্ল্যান্টের ক্ষেত্রে আমরা বলি, তাহলে বলবো যে সবার বাইরে থাকে সেল ওয়াল, কোষ প্রাচীর, তার ভেতরে থাকে সাইটোপ্লাজম, আর তারও ভেতরে থাকে নিউক্লিয়াস। এই তিনটেকে একসঙ্গে আমরা বলবো একটা প্ল্যান্ট সেল। কিন্তু যদি অ্যানিম্যাল হয়, তাহলে অ্যানিম্যালের ক্ষেত্রে তো সেল ওয়াল থাকে না, কোষ প্রাচীর থাকে না। এই ক্ষেত্রে কি দেখবো, শুধুমাত্র সাইটোপ্লাজম থাকবে আর থাকবে নিউক্লিয়াস। সাইটোপ্লাজম থাকবে আর নিউক্লিয়াস থাকবে। এখানে আরেকটা কথা আছে, যেটা হচ্ছে প্রোটোপ্লাজম। আরেকটা কথা আছে প্রোটোপ্লাজম, যেটা হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। তার মানে, তার মানে আমরা যদি এইখানে সেল ওয়ালের সঙ্গে প্রোটোপ্লাজম বলে দিতাম, তাহলে সেটাই কিন্তু সেল প্ল্যান্টের ক্ষেত্রে। আমরা যদি অ্যানিমেলের ক্ষেত্রে শুধুমাত্র প্রোটোপ্লাজম বলি, তাহলে প্রোটোপ্লাজম আর সেল অ্যানিমেলের ক্ষেত্রে কিন্তু একই। অ্যানিমেলের ক্ষেত্রে কোষ আর প্রোটোপ্লাজম দুটো কিন্তু একই কথা। কারণ সাইটোপ্লাজম এবং সেল নিউক্লিয়াস, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস যখন একসঙ্গে থাকে, তখন সেটাকেই আমরা বলি প্রোটোপ্লাজম, আর অ্যানিমেলের ক্ষেত্রে সেটাকেই আমরা বলি সেল। যখনই আমরা সেল ওয়ালটাকে বাদ দিয়ে দেবো, তখনই আমরা সেটাকে প্রোটোপ্লাজম বলতে পারবো। এবার দেখি সাইটোপ্লাজম কি জিনিস। সাইটোপ্লাজম হচ্ছে সাইটোসল, মানে কোষের ভেতরে যে লিকুইড, যে তরল অর্ধ তরল বস্তুটা থাকে, সে অর্ধ তরল লিকুইডটা, আর তার সঙ্গে সমস্ত কোষ অঙ্গাণুগুলো। কিন্তু এখানে কোনটাকে বাদ দিচ্ছি? নিউক্লিয়াসকে। সাইটোপ্লাজম কিন্তু নিউক্লিয়াস নিয়ে নয়। সাইটোপ্লাজম হচ্ছে সেই সাইটোসলটা, যে লিকুইডটা, আর সেটার সঙ্গে সমস্ত অর্গানেলিগুলো, কোষ অঙ্গাণুগুলো, যেমন মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এই সমস্ত জিনিসগুলো। আচ্ছা, সাইটোসল জিনিসটা কি? সাইটোসল এখানে লিখে রেখেছি, অনলি ম্যাট্রিক্স, শুধুমাত্র ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে ধাত্র। শুধুমাত্র ধাত্র যেটা রয়েছে, যেটা বাকি কোষ অঙ্গাণুগুলোকে ধরে রেখেছে, কে ধরে রেখেছে? সেই লিকুইডটা, ভেতরে যে লিকুইডটা আছে, সেই লিকুইডটার উপরে সবাই ভাসছে, সেই লিকুইডটাই ধরে রেখেছে, সেই লিকুইডটাই হচ্ছে সাইটোসল। আর নিউক্লিয়াস জিনিসটা কি? এটাও আমরা ছোটবেলা থেকে পড়ছি, যে নিউক্লিয়াস 4টে জিনিস দিয়ে তৈরি: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম অ্যান্ড নিউক্লিওলাস। বাংলায় বলি নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজমকে নিউক্লিওপ্লাজমই বলি, বা নিউক্লিয় ধাত্র বলা যেতে পারে বাংলাতে, নিউক্লিয়ার রেটিকুলাম যেটাকে বলি নিউক্লিয় জালিকা, এবং নিউক্লিওলাস, নিউক্লিওলাসকে নিউক্লিওলাসই বলা হয়। তাহলে নিউক্লিয়াস এই 4টে জিনিস দিয়ে তৈরি। এই সমস্ত কিছু নতুন নতুন টার্ম আমরা এখানে জানছি বেসিক্স অফ সেল। বেশ, আমরা এইবার এই জিনিসগুলোকে একটু এঁকে রাখা যাক না? যদি এটাকে একটু এঁকে রাখার চেষ্টা করি, তাহলে দেখ, সবার প্রথমে আমি আঁকছি একটা কোষ। সবার প্রথমে আঁকছি আমি একটা কোষ। এই কোষের মধ্যে কি আছে? ধরে যাক আমি একটা প্ল্যান্ট সেল আঁকছি। অ্যানিমালের মধ্যে যেহেতু সেল ওয়ালটা থাকে না, সেই জন্য অ্যানিমালটা আমরা আঁকছি না, আমরা প্ল্যান্ট সেল আঁকছি। একটা প্ল্যান্ট সেল, তাহলে সবার বাইরে আমি আঁকছি সেল ওয়াল। এইটা হচ্ছে আমার কাছে একটা সেল, এটা হচ্ছে আমার কাছে একটা সেল। এই সেলের মধ্যে আমি কি আঁকলাম? সবার বাইরে আঁকলাম সেল ওয়াল, সবার বাইরে আঁকলাম সেল ওয়াল। তার ভেতরে আঁকলাম সেল মেমব্রেন, তার ভেতরে আঁকলাম সেল মেমব্রেন, আর তার ভেতরে আঁকলাম নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর এইখানে বেশ কিছু অঙ্গাণু আছে, বেশ কিছু অঙ্গাণু আছে এখানে। এখানে গলজি বডি আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলজি বডি এরকম ভাবে আছে,
এখানে ভ্যাকুয়াল, ধরা যাক আমরা এখানে পারক্সিজম আছে, পারক্সিজম থাকবে না, এখানে গ্লাইঅক্সিজম আছে প্ল্যান্টের মধ্যে। তো এই সমস্ত কোষ অঙ্গাণুগুলো রয়েছে। তো এই যে সেল ওয়ালটা, তার ভেতরে আছে সেল মেমব্রেন, তার ভেতরে আছে কোষ অঙ্গাণু, তার ভেতরে আছে সাইটোপ্লাজম, সাইটোসল, তার ভেতরে আছে নিউক্লিয়াস। এই সব কিছুকে নিয়ে আমি বলবো এইটা একটা কোষ। এইখান থেকে আমি যদি সেল ওয়ালটাকে বাদ দিয়ে দিই, এখান থেকে এই পুরো জিনিসটাই আছে। আমি এটা কপি করি, ওয়েট, তাহলে এইখানে আমি একটা কপি করে নিলাম। এই পুরো জিনিসটার থেকেই, এই পুরো জিনিসটার থেকে আমি যদি সেল ওয়ালটাকে শুধু মুছে দিই, সেল ওয়ালটাকে আমি শুধু বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেল ওয়ালটাকে যখন বাদ দিয়ে দিলাম, তখন আর এটাকে আমি কোষ বলবো না, তখন আমি আর এটাকে কোষ বলবো না, এটাকে আমি বলবো তখন প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। এবার এই পুরো জিনিসটাকেই আমি আরেকটা কাজ করি, এই পুরো জিনিসটার থেকে আমি সেল ওয়ালটাকে তো বাদ দিচ্ছি, এই পুরো জিনিসটার থেকে আমি সেল ওয়ালটাকে তো বাদ দিচ্ছি, তার সঙ্গে আরো একটা জিনিসকে বাদ দেবো। কি বাদ দেবো? এই নিউক্লিয়াসটাকে, মাঝখানে মাঝখানে নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দেবো। আচ্ছা, আরো একটা জিনিসকেও আমি বাদ দেবো, যেটা হচ্ছে সেল মেমব্রেনটা, সেল মেমব্রেনটাকেও বাদ দেবো। তখন এটাকে আমি কি নাম দিচ্ছি দেখো? যখন আমি নিউক্লিয়াসকেও বাদ দিয়ে দিচ্ছি, তখন এইটাকে বলছি সাইটোপ্লাজম, তাই তো? সাইটোপ্লাজমে কি রয়েছে? সাইটোসল রয়েছে প্লাস সেল অর্গানেলিস রয়েছে। তাহলে আমার কাছে যখন সাইটোসলটা শুধু রয়েছে, যখন শুধুমাত্র এখানে যে লিকুইডটা রয়েছে, এই লিকুইডটা এখানে আছে, তার সঙ্গে নিউক্লিয়াস নেই, কিন্তু কোষ অঙ্গাণুগুলো রয়েছে, তখন এইটাকে আমি কি বলবো? এটাকে বলবো সাইটোপ্লাজম। তারপর আমি যদি এই সেল অর্গানেলিস গুলোকেও বাদ দিয়ে দিই আর শুধুমাত্র লিকুইডটা থাকে, শুধুমাত্র লিকুইডটা থাকে, তখন এই শুধু লিকুইডটাকে আমি নাম দেবো সাইটোসল। বোঝা গেছে পুরো বিষয়টা? পুরো বিষয়টা বোঝা গেছে? পুরো কোষটা রয়েছে এখানে, কোষের থেকে যদি আমি কোষ প্রাচীরটা বাদ দিয়ে দিই, তখন সেটা পড়ে থাকবে, সেটা হবে প্রোটোপ্লাজম। সেখান থেকে যদি আমি নিউক্লিয়াসটা, সেল মেমব্রেনটা বাদ দিয়ে দিই, তখন সেটাকে আমি নাম দিয়ে দেবো সাইটোপ্লাজম। আর তারপর যদি আমি কোষ অঙ্গাণুগুলোকেও বাদ দিয়ে দিই, শুধুমাত্র লিকুইডটা পড়ে থাকে, তখন সেটাকে আমরা বলবো সাইটোসল। ঠিক? আচ্ছা, এইবার আমরা একটু যেটা আমরা জানি সেই বিষয়টাই দেখছি এখানে, যে সমস্ত পৃথিবীতে যত যা কোষ আছে, পৃথিবীতে যত যা কোষ আছে, সেই সমস্ত কোষকে আমরা দুভাগে ভাগ করেছি। আমরা দুই ধরনের কোষ দেখেছি, এক হচ্ছে প্রোক্যারিওটিক, আরেক হচ্ছে ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক টার্মটা কোথা থেকে এসেছে? প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক টার্মটাকে যদি আমরা ভাঙি, তাহলে দুটো টার্ম পাবো, একটা হচ্ছে প্রো, আর একটা হচ্ছে ক্যারিওটিক। তো ক্যারিওটিক টার্মটা এসছে ক্যারিয়ন থেকে। ক্যারিওটিক টার্মটাকে যদি আরেকটু ছোট করি, তাহলে আমরা পাবো ক্যারিয়ন। আচ্ছা, প্রো মানে কি? প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আগে। এগুলো সব কিন্তু ল্যাটিন টার্ম, ঠিক আছে? এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এগুলো সব হচ্ছে ল্যাটিন টার্ম। প্রো মানে হচ্ছে আগে, বিফোর, আগে। আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস তৈরি হয় আগে, মানে যে সমস্ত কোষগুলো নিউক্লিয়াস তৈরি হওয়ার আগে তৈরি হয়েছিল, তাহলে তাদের কাছে নিউক্লিয়াস নেই। যারা নিউক্লিয়াস তৈরি হওয়ার আগে তৈরি হয়েছিল, তাদের কাছে নিউক্লিয়াস নেই। তাহলে এই সমস্ত প্রোক্যারিওটিক কোষ যত আমরা দেখব, তাদের কাছে কোনো নিউক্লিয়াস থাকে না। প্রোক্যারিওটিক কোষের কাছে কোনো নিউক্লিয়াস থাকে না। আর আমরা একটা জিনিস মনে রেখেছি, যে আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনে সমস্ত প্রোক্যারিওটদের একটা রাজ্যের মধ্যে ফেলেছি, সেই রাজ্যটা হচ্ছে মোনেরা। মোনেরা। তাহলে মোনেরা রাজ্যে যারা আছে, মানে ইউব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, আর কি ব্যাকটেরিয়া, এরা সবাই হচ্ছে মোনেরা রাজ্যের মধ্যে। আর তার মানে এদের কাছে কোনো নিউক্লিয়াস নেই, এরা সবাই প্রোক্যারিওটিকের মধ্যে। ইউক্যারিওটিক কথাটা কোথা থেকে এসছে? ইউ, ক্যারিয়ন কথার থেকেই তো ক্যারিওটিক এসছে। এই ক্যারিওটিকটাও ক্যারিয়ন থেকে। আর ইউ মানে কি? ল্যাটিনে ইউ মানে হচ্ছে আদর্শ, আদর্শ। তাহলে এর কাছে আদর্শ ক্যারিয়ন আছে, আদর্শ ক্যারিয়ন আছে, আদর্শ নিউক্লিয়াস আছে।
তাহলে যার কাছে নিউক্লিয়াস আছে সে হচ্ছে ইউক্যারিওটিক। এই ইউক্যারিওটিক কোষ যদি আমরা দেখি তাহলে ইউক্যারিওটিক কোষ হতে পারে 3 ধরনের। ইউক্যারিওটিক কোষ হতে পারে 3 ধরনের। ফার্স্টলি প্ল্যান্ট সেল, সেকেন্ডলি অ্যানিমাল সেল এন্ড থার্ডলি ফাঞ্জাই সেল। ইউক্যারিওটিক কোষ 3 ধরনের হতে পারে। প্ল্যান্ট বা উদ্ভিদ কোষ, অ্যানিমাল বা প্রাণী কোষ বা ছত্রাক বা ফাঞ্জাই কোষ। ঠিক। নেক্সট বিষয় কি? নেক্সট বিষয় হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা। যারা এখনো সাবস্ক্রাইব করেছেনি তাদের সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। আচ্ছা, পরবর্তী বিষয়টা আমরা পরের দিন পড়বো, মানে নেক্সট ক্লাসে পড়বো। কিন্তু তোদের জন্য একটা টাস্ক দিয়ে যাবো আজকের জন্য। আজকের জন্য আমরা তোদের একটা টাস্ক দিয়ে যাবো। কি টাস্ক? টাস্ক হচ্ছে ক্লাস 9-এ তোরা একটা কোর্স পড়েছিস। ক্লাস 9-এ সেল পড়েছিস, কোর্স পড়েছিস। সেই ক্লাস 9-এ যেটা পড়েছিস সেটাকে একবার রিভাইজ করে নিবি। সেটাকে রিভাইজ করে আসবে পরের ক্লাসে। কারণ পরের ক্লাসে আমরা বেশ কিছু নতুন নতুন জিনিস শিখবো। তো নতুন নতুন জিনিস শেখার আগে আমরা যদি পুরোনো জিনিসটাকে রিভাইজ করে নিই তাহলে অনেক ভালো হয়। তার জন্য পুরোনো জিনিসটাকে একবার রিভাইজ করে নিবি। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো, আজকের মতো এই পর্যন্তই। টাটা।